সালেহি প্রধান উপদেষ্টার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সফরে ৬ জন রাজনৈতিক নেতৃত্ব যুক্ত হয়েছেন। সার্বিকভাবে এই সফরে কি হচ্ছে এবং জাতিসংঘে তিনি যে ভাষণটি দিবেন সেখানে কোন বিষয়টি তুলে আনবেন? জাফর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ৬ জন রাজনীতিক প্রধান উপদেষ্টার সঙ্গে তারা গিয়েছেন নিউ ইয়র্ক সফরে এই জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে যোগ দিতে। এরপরে যেটা যে আমরা জানি যে যারা হেনস্থা হওয়ার শিকার হওয়ার পর ডাক্তার তাসনিম জারা অথবা আখতার হোসেন এনসিপির পক্ষ থেকে তারা কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন সময়, কিন্তু এই প্রথম কোনো গণমাধ্যমে বাংলাদেশের বড় একটি দল বিএনপির মহাসচিব তিনি কথা বলেছেন। জামায়াতের পক্ষ থেকে কিন্তু এখনও গণমাধ্যমে কথা বলা হয়নি। যেহেতু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন এবং সেটি হচ্ছে সময় টেলিভিশনের সঙ্গে সেটি একান্ত সাক্ষাৎকার, সুতরাং তিনি এখানে বেশ কিছু বিষয় কিন্তু আলোকপাত করেছেন। তিনি আসলে কি কি বিষয়ে কথা বলেছেন আমরা সেই বিষয়টি একটু জাফর দেখে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা এখন একটু দেখতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি বলেছেন নিউ ইয়র্কে সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায়। তিনি বলছেন যে 2 দশক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নির্বাচন নিয়ে সংশয় এখনও কাটেনি, অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং একই সঙ্গে তিনি যখন আসলে বলছেন যে প্রধান উপদেষ্টা এই নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে চান, তিনি আন্তরিক, সেজন্যই মূলত তিনি এই রাজনৈতিক নেতাদেরকে তিনি এই সফরের সঙ্গে যুক্ত করেছেন। আপনি জানেন যে বাংলাদেশে যে ভোটের যে ইতিহাস, আমরা 2014, 18 এবং 24-এর যে নির্বাচন মানুষ আসলে ভোট দিতে পারেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সেই স্মৃতি মানুষ এখনও ভুলতে পারেনি এবং কার্যকর যে উদ্যোগ নেওয়া, অর্থাৎ এখনও সামনে যে মানুষ ভোট দিতে পারবে বা ভোট আদৌ হবে কি না এরকম তিনি একটা শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে ভোট যে হবে এবং মানুষ যাতে ভোট দিতে পারে। তিনি বলেছেন যে মানুষের মাঝে সংশয় আছে। তিনি বলছেন যে মানুষের মধ্যে সংশয় আছে এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে এই জন্য অন্তর্বর্তী সরকারকে আসলে উদ্যোগ নিতে হবে, কার্যকরী উদ্যোগ। কিন্তু আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কিন্তু একেবারে শুরু থেকেই বলছে যে ভোট তিনি দিয়েই চলে যাবেন। বিশেষ করে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার যে বৈঠক, তারপরে কিন্তু ফেব্রুয়ারির বিষয়টি একেবারে নিশ্চিত হয়ে গেছে। প্রধান উপদেষ্টা সেই অনুযায়ী সব জায়গায় বলছেন। জাতিসংঘের তার সফরের যে বিষয় এখন যে 4-5 দিন চলছে, প্রতিটি সেশনে তিনি সবার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে এই কথাটিই তিনি বলছেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে যাবেন। আমি গতকাল প্রেস সচিবের একটি ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্ল্যাটফর্মে যাচ্ছেন সবাই তার পরিচিত, পূর্ব পরিচিত, তাদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবাই আসলে জানতে চাচ্ছেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি সরকারে কোনোভাবে আবার যুক্ত হবেন। প্রেস সচিব স্পষ্ট জানিয়েছেন যে তার কোনো আগ্রহ নাই, তিনি সব জায়গায় বলেছেন, অর্থাৎ আগে তিনি যা করতেন তিনি সেদিকে ফিরে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই সংশয়ের কথা আসলে বলছেন, পাশাপাশি তিনি আবার বলছেন যে সরকার কিছুটা সরকার তো আন্তরিক, সেই আন্তরিকতার কারণেই কিন্তু তাদেরকে নিয়ে আসছেন এবং বিশ্বমঞ্চে এই বার্তাটি তিনি দিতে চান যে ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে গণতন্ত্রের পথে যে উত্তরণ তিনি সেটা আসলে নিশ্চিত করতে চান। যখন জানেন যে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন, সেখানে তিনি আজকে বাংলায় বক্তব্য দিবেন আর কিছুক্ষণের মধ্যেই সেই বক্তব্যে তার আসলে কি কি বিষয় থাকতে পারে সেই বিষয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যেই একটি অনুমান সম্ভাব্য বিষয় আমাদেরকে বলেছেন। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে আসলে কি কি থাকবে এই বিষয়ে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত 1 বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা এবং সেটাই উনি করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই
এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাফর, প্রতিবেদনটি দেখছিলেন, আমাদের হাতে এই সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য আছে। আমরা সেগুলো একটু বিশ্লেষণ করে দেখব যে প্রধান উপদেষ্টার সম্ভাব্য ভাষণে আসলে কি কি থাকবে। নির্বাচনী বার্তা, এক বছরে তিনি আসলে কি কি কাজ করেছেন সেগুলো তিনি তুলে ধরবেন। সংস্কার ও বিচার, অর্থাৎ বাংলাদেশ যে সংস্কার এবং যারা যে গণহত্যার দায়ে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটির অগ্রগতি তিনি তুলে ধরবেন। এবং পাশাপাশি আপনি জানেন যে এই সেশনে তিনি অংশ নেওয়ার পর এই 30 তারিখে তার একটি কিন্তু উচ্চ প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা বিষয়ক একটি কনফারেন্স রয়েছে, যেখানে অন্তত যোগ দিবেন 30-50টি দেশের প্রতিনিধি। তিনি সেইখানে রোহিঙ্গাদের জন্য তিনি চাইবেন যে ফান্ডের সহায়তা যেটা কমে যাচ্ছে সেটা চাইবেন। পাশাপাশি তিনি টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবেন। এবং বাংলাদেশের যে এখন ট্রানজাকশনটা চলছে, বাংলাদেশ যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে সেটি আসলে তিনি কি পর্যায়ে রেখে যেতে চান এবং ভবিষ্যৎ বাংলাদেশকে তিনি কিভাবে দেখতে চান সেটি নিয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যু, আপনি জানেন যে গাজায় ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা এবং যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব যে সংঘাতময় হয়ে উঠছে সেই বিষয়গুলোতে তিনি বিশ্ব প্রতিনিধিদেরকে বার্তা দিবেন, যে বার্তার মধ্য দিয়ে আসলে বিশ্বে নতুন করে তিনি শান্তির বার্তা দিতে চান। পাশাপাশি তিনি মূলত যেটি করবেন, নির্বাচনী বার্তা দিতে চান, সেটি যে তার সরকার যে নির্বাচন করে ফেব্রুয়ারিতে নতুন সরকারের হাতে দায়িত্ব দিতে চায়, এই জন্য তিনি রাজনৈতিক নেতাদেরকে সেখানে নিয়ে গেছেন এবং বিশ্ব সম্প্রদায়ের পরবর্তী বাংলাদেশকে নির্বাচিত সরকারের হাতে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে আরও সুন্দরভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে, এই জন্য তিনি রাজনৈতিক নেতাদেরকে বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি পরিচয় করে দিবেন। জাফর, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যাব তার কাছে বিস্তারিত জানতে। সাকি। ধন্যবাদ। আমার দুই সহকর্মী জাফর সাদিক এবং নাজমুস সালিহি, আপনারা চমৎকার আলোচনা করছিলেন। মোটামুটি আজকে জাতিসংঘের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য কী রাখতে পারেন তার সম্পর্কে কিন্তু অনেকটা আলোচনাই এখানে হয়ে গেছে। আমরা এখন অপেক্ষা করছি যে কখন অধিবেশন স্থলে আসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তিনি ভাষণ দেবেন। 9টায় স্থানীয় সময় শুক্রবার সকালবেলায় অধিবেশন শুরু হয়েছে, বিতর্ক পর্ব। আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্ব সবচেয়ে মূল পর্ব, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা বক্তব্য রাখেন। প্রথম দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট যারা, তারা বক্তব্য রাখেন। তারপরে শুরু হয় সরকার প্রধান, অর্থাৎ সেই হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ভাষণ দিচ্ছেন। প্রথম ভাষণটি শুরু হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের মধ্য দিয়ে। তখনই কিন্তু শুরুতেই আজকে অধিবেশনে কিন্তু বেশ হট্টগোল হয় এবং বেশ উত্তাপ ছড়ায়। যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্য দিতে উঠেন, তখন বিভিন্ন দেশের অন্তত 100টিরও বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা তিনি যে মানবতা বিরোধী অপরাধ করছেন, ফিলিস্তিনিতে গাজায় ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালাচ্ছেন, তার প্রতিবাদে কিন্তু রাষ্ট্রপ্রধানরা, ডেলিগেশনের টিমের সদস্যরা তারা অধিবেশন স্থল ত্যাগ করে চলে যায়। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যে ওই সময়ে বাংলাদেশের প্রতিনিধি দল ছিল কিনা এবং প্রধান উপদেষ্টা ছিলেন কিনা, তারা কি অধিবেশন স্থল ত্যাগ করেছিলেন কিনা আমরা জানি না। এখন আমাদের অপেক্ষা, প্রধান উপদেষ্টা আসবেন। যেভাবে বক্তব্য চলছে তাতে করে মনে হচ্ছে যে আরও অন্তত 2 ঘন্টা সময় লেগে যাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরছি আমার দুই সহকর্মী জাফর সাদিক এবং নাজমুস সালিহের কাছে। সাকি, আপনাকে ধন্যবাদ। জাফর, জাতিসংঘের সদর দপ্তরের সামনে যেমনটি দেখছিলেন এবং আপনি শুরু করেছিলেন যে সেখানে কিন্তু বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতৃত্ব গিয়েছে এবং সেখানে আমরা দেখেছি জামায়াত এবং বিএনপি এবং এনসিপি নেতারা কথা বলেছেন। জামায়াত ইসলামী পিআরের দাবিতে রাজপথে আন্দোলন করছে। জামায়াতের অবস্থান কি? তারা আসলে এই সফরে গিয়ে কিভাবে নিজেদেরকে তুলে ধরতে চায়?
জামাত আসলে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে যতগুলো ইভেন্টে গিয়েছে, জামাতের পক্ষ থেকে আসলে কোনো বক্তব্য আমরা এখনো পাইনি যে জামাত আসলে কি বিষয়ে তারা কি বলতে চাচ্ছেন। তবে আমরা যেটা এখন পর্যন্ত জানতে পারছি যে 30 তারিখের যে সম্মেলন আছে রোহিঙ্গা বিষয়ক, সেখানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও ওখানে কথা বলবেন। এবং এই সাইডলাইন মানে বিভিন্ন বৈঠকে সাইডলাইনে আসলে জাফর যে জামাত এবং এনসিপি এবং বিএনপির নেতৃবৃন্দকে প্রধান উপদেষ্টা বিভিন্ন ফোরামে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন এবং বলছেন এদের মধ্যে থেকে আসলে সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এরা সেই জন্য তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তুমি নিয়ে গেছেন। তার পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। জামাত একদিকে কিন্তু হচ্ছে আপনার ওইখানে আন্দোলনে আছে, ওখানে গিয়েছে সফরে, অন্যদিকে কিন্তু তারা বাংলাদেশে পিআরের দাবিতে আন্দোলন করছে। আপনি জানেন যে এর আগে তারা বিভিন্ন জেলা পর্যায়ে করেছে, ঢাকায় করেছে, আজকে কিন্তু তাদের হচ্ছে যে একেবারে জেলা এবং উপজেলা পর্যায়েও জামাতের পিআরের দাবি সহ 5 দাবিতে তারা হচ্ছে আজকে বিক্ষোভ কর্মসূচি করেছেন সারা বাংলাদেশে। সেখানে নেতারা বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন। আজকে আমরা দেখে নেব এখন সেই প্রতিবেদনটি। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ 5 দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল 9টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার দলের আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। এদিন বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় আয়োজিত পৃথক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত দিনে যারা দুর্নীতি অপকর্মে জড়িত ছিল তাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে না। পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না। আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্লানি, অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। আমাদের যে সমস্ত কেন্দ্র শফিক মুন্সি, সময় সংবাদ। জাফর, প্রতিবেদনটি আপনি দেখছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে যে সংশয় প্রকাশ করেছে, জামায়াতের আজকের যে কর্মসূচি তাতে জামাতের শীর্ষস্থানীয় নেতারা যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতেই আসলে এর সঙ্গে সংযোগ খোঁজেন অনেক বিশ্লেষক, এটা খোঁজার চেষ্টা করেন। জামায়াতের আজকের দিনের যে বক্তব্য সেখানে আসলে মোটা দাগে কী কী ছিল তা যদি আমরা আজকে একটু দেখি তাহলে এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু কথা বলতে পারবো। সেটা জামাতের বিক্ষোভে আজকে নেতারা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন যে পিআর না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, তারা সে আশঙ্কা করেছেন। কোনো দলের আধিপত্য আর মেনে নেওয়া হবে না, লেভেল প্লেইং ফিল্ড চান তারা নির্বাচনে, জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব থাকবে না, চাঁদাবাজ ও দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন মানুষ আর তাদেরকে গ্রহণ করবে না। এ হচ্ছে জামাতের আজকের দিনের মোটামুটি হচ্ছে যে কর্মসূচির তাদের যে কথাগুলো তারা বলেছেন। সেখানে জামায়াত একদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি জানেন যে তারা 300 আসনে ইতিমধ্যে তাদের যেই প্রার্থিতা তারা ঘোষণা করেছেন। পাশাপাশি তারা এখন পিআর না হলে নির্বাচনে যাবেন না, এরকম একটি কথা তারা মাঠে বলছেন। যে কারণে রাজনীতিবিদ বিশেষ করে বিএনপি সহ আরো অন্যান্য যে বিশ্লেষকরা আছেন তারা মনে করছেন যে জামাতের এই কারণে একজন নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে পিআর এর দাবি অথবা এনসিপির শাপলার দাবিতে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। না, এটা তো হচ্ছে যে প্রধান উপদেষ্টা আপনি জানেন যে খুবই বারবার বলছেন, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এইভাবে বলেছে কথাটাকে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তি নাই নির্বাচনকে ফেব্রুয়ারি থেকে পেছানোর। সুতরাং বিএনপিও কিন্তু বলছেন যে আপনি শুনছেন মহাসচিব বলছেন যে সরকার নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তবে সরকারকে হচ্ছে যে কার্যকর উদ্যোগ নিতে হবে। এর মানে হচ্ছে যে মতানৈক্য যে বিষয়গুলো তৈরি হয়েছে
তাদের দাবি সরকারকে উদ্যোগ নিয়ে এই যতটুকু মতানৈক্য কাছাকাছি আনা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল সালেহী, জানাচ্ছিলেন আজকে প্রধান উপদেষ্টার যে সফর এবং পরবর্তী যে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ সে বিষয়ে বিস্তারিত।